শুভ সময় প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের এই সরাসরি আয়োজনটা প্রতি মঙ্গলবার এই সময়টাতে আমরা করে থাকি এবং স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি নিয়ে নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল, পাশাপাশি তিনি কনসালটেন্ট ইবনে সিনা ডি ল্যাব। ডাক্তার শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকেও ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে অস্টিওপোরোসিস আসলে এটা কেন হয়? জি, আপনাকে ধন্যবাদ। তো অস্টিওপোরোসিস কেন হয় তার আগে অস্টিওপোরোসিস কি এই সম্পর্কে আমি একটু বলতে চাই। যে অস্টিওপোরোসিসকে আমরা বাংলায় হাড় ক্ষয় বলতে পারি। যে অস্টিওপোরোসিস হচ্ছে এইরকম একটা কন্ডিশন বোনসের হাড়ের, যেটাতে মানে বোন মাস, আমাদের বোনসের অ্যামাউন্ট বা বোনসের বোন মিনারেল ডেন্সিটি কমে যায়, মানে বোনসটা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। যে বোন ইজ উইকস অ্যান্ড ইট ইজ মানে লায়েবল টু ফ্র্যাকচার। যে বোন যখন উইক হয়ে যায় তখনই কিন্তু বোনস, এমনি আমাদের সৃষ্টিকর্তা যে হাড়কে তৈরি করেছেন এটা কিন্তু খুব শক্ত কাঠামো দিয়ে তৈরি করেছেন, শক্ত স্ট্রাকচার দিয়ে। কিন্তু এই অস্টিওপোরোসিস হলে এই তার মানে তার যে শক্তিমত্তা বোনসের, সেই শক্তিমত্তাটা কমে যায়, বোনসটা ফ্রাজাইল হয়ে যায়, উইক হয়ে যায়, বাংলায় বলা যায় যে ভঙ্গুর হয়ে যায়। ভঙ্গুর হয়ে যায়। তখন সেটা সহজেই অল্প আঘাতে এটা ভেঙে যেতে পারে। এটি হলো একটা অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস কেন হয় এটা আপনি জিজ্ঞাসা করেছেন। এখন মানে কিছু বিষয় আছে যেটা আমাদের হাতে নেই কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে, এটা হলো প্রাইমারি অস্টিওপোরোসিস। আর কিছু বিষয় আছে যে আমরা কারণটা জানতে পারি যে কোনো মানে সেকেন্ডারি টু এনি ডিজিজ কন্ডিশন, সেটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। এখন প্রাইমারি অস্টিওপোরোসিস তাহলে কোনটাকে আমরা বলতে পারি? যে মনে করেন এজ একটা ফ্যাক্টর, সেক্স একটা ফ্যাক্টর, রেস একটা ফ্যাক্টর, ফ্যামিলিয়াল হিস্ট্রি বা হেরিডিটারি এটা একটা ফ্যাক্টর। যেমন এজ, যেমন বয়স যদি কারো 50-এর উপরে যায়, স্পেশালি ফিমেলদের, মা খালাদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তাদের হরমোনাল সাপোর্টটা কমে যায়, তো তখন তারা অস্টিওপোরোসিসে ভোগেন। আর মেলের ক্ষেত্রে সাধারণত ইউজুয়ালি 70-এর উপরে গিয়ে অস্টিওপোরোসিস আঘাত করতে পারে। আবার আমি সেক্সের কথা বলেছি, সেটা হলো যে ফিমেলস আর দি মোর সাফারার, যে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বেশি অস্টিওপোরোসিসে ভোগেন। তো এটা তো কারো হাতে নাই। না, এটা কারণটা কেন, মানে কেন মহিলারা বেশি সাফার করছেন অস্টিওপোরোসিসে? হ্যাঁ, মানে এইটা কিন্তু আসলে অ্যাকচুয়াল কজ মনে করেন যে জানা যাচ্ছে না, কিন্তু যে এরা মোর ফ্রন্ট টু মানে সাফার অস্টিওপোরোসিস। কোনো হরমোনাল ইমব্যালেন্স না, বা হরমোনাল পোস্টমেনোপজাল ইমব্যালেন্স তো মনে করেন যে পোস্ট মেনোপজাল উইমেনদের হবে, যে মেনস্ট্রুয়েশন যখন বন্ধ হয়ে যাবে এরপরে হবে। কিন্তু তারপরে দেখা গেছে যে ইয়াংদেরও বা মধ্যবয়সী পুরুষ এবং নারী, অথবা যে মানে মেনস্ট্রুয়েটিং উইমেন, কিন্তু তারপরও একজন পুরুষের চেয়ে একজন মহিলারা মানে বেশি অস্টিওপোরোসিসে মানে ভুগছেন, এটাই কিন্তু ডাটা। মানে যে ডাটাতে আসে তাহলে মহিলারা বেশি আক্রান্ত হচ্ছে। আবার রেসের কথা বলছিলেন, জি। মানে রেশিয়াল কথা বলছিলাম, যে মানে বলা হচ্ছে যে ককেশিয়ান বা হোয়াইট শ্বেতাঙ্গ যারা এবং এশিয়ান উইমেন যারা, এই দুই গ্রুপ আবার অস্টিওপোরোসিসে বেশি ভোগেন। আবার যদি দেখা যায় যে ফ্যামিলিতে অস্টিওপোরোসিসের হিস্ট্রি আছে, তাহলে ওই ফ্যামিলির মানে সন্তানদের অস্টিওপোরোসিস হওয়ার মানে ঝুঁকি থাকে। এরপর মনে করেন যে ডিজিজ কন্ডিশন আছেন, মানে যেটা আপনি বলছিলেন সেকেন্ডারি সেকেন্ডারি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস যে এগুলো, যে মনে করেন যে মানে কোনো কারণে যদি হয় কেউ স্মোকিং করে বা অ্যালকোহল কনজাম্পশন করে, তাহলে তার অস্টিওপোরোসিসে ভোগার সম্ভাবনা বেশি। ডায়াবেটিক পেশেন্টরা বেশি অস্টিওপোরোসিসে মনে করেন যে ভোগেন। এরপর ক্যান্সারের কথা যদি চিন্তা করেন, যে মাল্টিপল মায়োলোমা আছে, যে বোন ম্যারোর ক্যান্সার, হ্যাঁ, তো এতে অস্টিওপোরোসিস হয়। আবার ক্রনিক যে রিউমাটিজম বাতব্যাধিগুলো আছে, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগীগুলো অস্টিওপোরোসিসে বেশি সাফার করে। আবার হরমোনাল কারণ যদি আপনি মনে করেন যে ধরেন যে মানে এস্ট্রোজেন লেভেল যখন কমে যায়, সেক্স হরমোনের লেভেল বেশি থাকলে মোর প্রোটেকশন ফর অস্টিওপোরোসিস, আর সেক্স হরমোনের লেভেল কমে গেলে সেটা মানে মোর সাফারার
মোর সাফারিং কন্ডিশন ফর দি অস্টিওপোরোসিস। ইভেন আপনি মনে করেন যে ব্রেস্ট ক্যান্সারের যে রোগী যারা আছে, আমরা যাদের চিকিৎসা দেওয়া হয়, তাদের ইস্ট্রোজেন লেভেলটা কমিয়ে রাখার জন্য চিকিৎসা দেওয়া হয়, ওই স্টেটেও ওই কন্ডিশনেও তার অস্টিওপোরোসিসে ভোগার সম্ভাবনা বেশি, ঝুঁকি থাকে। আবার ইন কেস অফ মেল প্রোস্টেট ক্যান্সার আছে, আমরা জানি যে প্রোস্টেট ক্যান্সারে আমরা যে ওষুধ দেই সেটা হলো টেস্টোস্টেরন লেভেলকে আমরা মানে কমিয়ে রাখার চেষ্টা করি। তো এখানেও কিন্তু মানে এই কন্ডিশনটাকে অস্টিওপোরোসিসের মনে করেন যে ঝুঁকিটা বেড়ে যায়। এগুলো হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। আচ্ছা, তাহলে যদি আমরা অস্টিওপোরোসিসের কারণগুলো যদি খুঁজে পাই, আমরা আসলে কিভাবে প্রসিড করব? মানে অস্টিওপোরোসিসটা রোগীর সিমটমগুলো, লক্ষণগুলো কি থাকবে? হ্যাঁ, ইউজুয়ালি দেখেন কোনো কমপ্লিকেশনের দিকে না গেলে কিন্তু সিমটম সাধারণত হতে চায় না। যেমন ব্যাক পেন নিয়ে ব্যাক পেন নিয়ে রোগীরা প্রেজেন্ট করতে পারে, ইউজুয়ালি বয়স্ক লোকেরা। যে তখন আমরা হয়তো এক্সরে করে দেখি যে তার স্পাইনে, মেরুদণ্ডে হয়তো অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে। আবার অনেক সময় আমরা দেখি যে যারা বৃদ্ধ মানুষ, পুরুষ বা মহিলা, হয়তো পড়ে গিয়ে তার রিস্টের ফ্র্যাকচার নিয়ে এসছে, অথবা তার হিপে ফ্র্যাকচার হয়েছে। হিপে ফ্র্যাকচারের ভিতর মোস্ট কমন দুটো ফ্র্যাকচার হচ্ছে নেক অফ দি ফিমার ফ্র্যাকচার এবং ট্রকেন্টারি ফ্র্যাকচার। তো এই ফ্র্যাকচারগুলো নিয়ে কিন্তু মনে করেন যে আসতে পারে। তো কিছু আছে যে পেইন নিয়ে আসতে পারে, আর কিছু আছে যে অস্টিওপোরোসিসের ফলে তার যে কমপ্লিকেশন, সেই বোন ফ্র্যাকচার, সেটা নিয়ে আসতে পারে। তখন আমরা এক্সরে করে দেখি যে তার বোন মিনারেল ডেনসিটি কমে গেছে, এবং আমরা তখন ডায়াগনোসিস করতে পারি যে আপনি বলছেন যে আসলে সিমটমটা আসলে যখন কমপ্লিকেশন হয় তখনই সিমটমগুলো আসলে প্রকাশিত হয়। আর এর আগে প্রাইমারি ভাবে যেটা বলছেন যে কোমর ব্যথা বা ব্যথা পেইন একটা কমপ্লেইন থাকবে রোগীদের, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটতে গেলে ব্যথা বা একটু পরিশ্রম করতে গেলে ব্যথা লাগে। তো সেরকম পেশেন্ট যখন আপনার কাছে আসে, আপনারা কি ইনভেস্টিগেশনের মাধ্যমে রোগটা নিশ্চিত হয়ে থাকেন? হ্যাঁ, দেখেন ব্যথার রোগীগুলো যখন চিকিৎসকদের কাছে আসে তখন আমরা তাকে পিন পয়েন্ট করার চেষ্টা করি যে তার কোথায় কোথায় ব্যথা, এবং তার কোন ব্যথাটা বেশি। দেখেন অনেক সময় ভেগ কমপ্লেন নিয়ে আসে যে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, সব জয়েন্টে ব্যথা, সারা গায়ে ব্যথা। তো আপনি তো তখন তার সারা শরীরে আমরা এক্সরে করতে পারি না। আমরা রুটিন কিছু বেসলাইন বায়োকেমিক্যাল পরীক্ষা করাই যে তার টু এক্সক্লুড আদার ডিজিজেস। আর আমরা এই করি যে শরীরে ব্যথা কোথায়, বেশি ব্যথা কোথায়, কোমরে ব্যথা নাকি হিপে ব্যথা, না কোথায় ব্যথা। তখন সেই এলাকাটা আমরা আইডেন্টিফাই করে সেখানকার আমরা এক্সরে করাই, রেডিওলজি করাই। তখন আমরা এক্সরে করলে আমরা যারা অর্থোপেডিশিয়ান আছি বা চিকিৎসকরা আছি, আমরা কিন্তু এক্সরে কন্ডিশন দেখেও বুঝতে পারি যে লোকটা অস্টিওপোরোসিসে ভুগছে কিনা, অর্থাৎ তার অস্টিওপেনিয়া আছে কিনা বা অস্টিওপোরোসিস আছে কিনা। এছাড়াও বিএমডি নামক একটা পরীক্ষা আছে, যে বোন মিনারেল ডেনসিটি টেস্ট করা হয়। এটা ফিজিশিয়ানদের কাছে খুব পপুলার একটা পরীক্ষা। এরা ফিজিশিয়ানরা এই পরীক্ষাগুলো হরহামেশাই করতে দেন বয়স্ক রোগীদের, যে তাদের বিএমডি স্ট্যাটাস কি এরকম, তাদের টি স্কোরটা কি এরকম, এবং অস্টিওপোরোসিসে তাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি কীরকম বা ফ্র্যাকচারের ঝুঁকি কীরকম, সেটা নির্ণয় করার জন্য বিএমডি করা হয়। আচ্ছা, বিএমডি যে আপনি বলছেন যে ঝুঁকি নির্ণয় করা যায়, আসলে এই বোন মিনারেল যে ডেনসিটি, এটা আপনার কি কমে যায়, কি হয় তখন? এই রিপোর্টে আপনার কি পান, কিভাবে ইন্টারপ্রেট করেন? হ্যাঁ, এটা একটা ইন্টারপ্রিটেশন আছে। তো টি স্কোর করা হয়। এটা পাবলিকরা এটা বুঝতে পারবে না। ওখানে একটা রেঞ্জ দেওয়া থাকে যে কতর মধ্যে কত, কোনটাতে গেলে অস্টিওপেনিয়া, কোনটাতে অস্টিওপোরোসিস, কোনটাতে মনে করেন যে ফ্র্যাকচারের ঝুঁকি আছে। তো আমি বেসিক্যালি এক্সরে কন্ডিশন দেখেই, এটা দেখার চোখটাই এরকম হয়ে গেছে যে এক্সরে কন্ডিশন দেখে আমরা বুঝি যে তার বোন মিনারেল ডেনসিটি কীরকম আছে, যে হি অর শি সাফারিং ফ্রম অস্টিওপোরোসিস অর নট। আচ্ছা, এতগুলো। আর আমরা তো ধরেন আপনি যে বলছেন যে পেইন হলো একটা সিমটম, ব্যথা নিয়ে আসে। তো এই পেইনের তো বিভিন্ন কারণ থাকতে পারে, অস্টিওপোরোসিস ছাড়া অন্যান্য কারণও তো থাকতে পারে, যেমন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি, কিভাবে আপনারা ডিফারেন্ট করতে পারেন যে এটা আসলে অস্টিওপোরোসিসের জন্য ব্যথাটা হচ্ছে? হ্যাঁ, রাইট। এখন দেখেন আমি বলেছি যে অস্টিওপোরোসিস ইউজুয়ালি প্রাইমারি অস্টিওপোরোসিস কিন্তু বয়স্ক লোকদের হয়, কাজে এজ একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হয়ে যাচ্ছে। এরপর একটা রোগী যখন বলবে যে তার কোমরে ব্যথা, হ্যাঁ, তার কোমরে ব্যথা হলে আমরা ব্যথার ধরনটা কীরকম, যে শুধু কোমরেই থাকছে নাকি পায়ের দিকে রেডিয়েট করতেছে, অথবা তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, এই পয়েন্টগুলো ফ্রম হিস্ট্রিতে আমরা মনে করেন যে করি, ডিফারেন্সিয়েট করি।
তারপর তাকে সেই অনুযায়ী পরীক্ষা করতে দিই। যেমন আমরা রুটিন এক্স রে করতে দিই, যে এক্স রে লাম্বোস্যাক্রাল স্পাইন, অথবা মানে স্পাইনের যে অংশে ব্যথা, মানে ব্যাক পেন হলে হলে ডরসাল স্পাইন, অথবা নেক পেন হলে সার্ভাইকাল স্পাইন করতে দিই। সাথে সাথে প্রয়োজনে আমরা তার এমআরআইও করাই। আমরা যখন দেখি যে তার মানে বোনসের আদার কোনো প্যাথোলজি নাই, কোনো ফ্র্যাকচার নাই, কোনো অস্টিওফাইট দেখা যাচ্ছে না, অথবা ডিস্ক স্পেসগুলো কোনো রিডিউস হয়ে যায় না, কমে যায়নি, হ্যাঁ, তখন আমরা হয়তো অনেক সময় এমআরআইয়ের আশ্রয় নিয়ে থাকি। এমআরআই করলে আমরা আরেকটু মানে ওয়াইডলি আমরা বুঝতে পারি, আর একটু ক্লিয়ারলি বুঝতে পারি যে তার স্পাইনাল কর্ডে কোনো প্রেশার আছে কিনা, তার নার্ভ রুটগুলো ফ্রি আছে কিনা, হ্যাঁ, তার মানে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে কিনা, বা ফোরামেনাল স্টেনোসিস আছে কিনা, অথবা স্পাইনাল কর্ডের ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা, স্পাইনাল কর্ডের ভিতরে কোনো টিউমার আছে কিনা। তাহলে এই যে আদার কজগুলো, এইগুলো আমরা এমআরআইয়ের মাধ্যমে এক্সক্লুড করতে পারি। মানে হ্যাঁ। টিবি, টিউমার, অন্যান্য যে কারণগুলো জি, থাকে জি, সেগুলো আপনারা জি। ইমারের মাধ্যমে নিশ্চিত হন। জি। আচ্ছা, আমরা এখন তো পৃথিবীতে এগিয়ে চলেছে, মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে, অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আছে, কিন্তু অনেকেই কিন্তু এই রোগে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, অস্টিওপোরোসিস। এটা কোনো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, অস্টিওপোরোসিসের দেখেন চিকিৎসা কিন্তু আছে। আমরা প্রথম আগে শিডিউল কি চিকিৎসা সেটাই দর্শকদের জানার জন্য আমরা আগে উপস্থাপন করতে চাই। যেমন মানে প্রথমত প্রিভেনশন একটা মানে ফ্যাক্টর, কিন্তু একটা জিনিস মানে বলে রাখা ভালো যে আমাদের তো 20 পর্যন্ত বা 18 পর্যন্ত বোনসের গ্রোথ বেশি, এবং এই সময় মানে বোন মাস মানে বেশি ফর্মেশন হয়, এবং মেল বা ফিমেল এদের 20 থেকে 30-র মধ্যে মানে কে কীরকম বোন মাস গঠন করতে পারলো, এইটা হলো তার বোন ব্যাংক। সেই বোন ব্যাংকে যার যেরকম রিজার্ভ, তারপরে কিন্তু মানে তার সে এরকমভাবে ক্ষয় এটা হয়ে তার মনে করেন যে ব্যালেন্সটা ঠিক করবে। মানে যে- আপনি কি বলতে চাচ্ছেন যে একটা বয়স সীমা আছে যে সময়টা বোনটা ডেন্স হয় বা আরো পোক্ত হয়, এবং একটা পর্যায়ে গিয়ে এই গ্রোথটা আর হচ্ছে না, জি, জি। এবং আরেকটা পর্যায়ে গিয়ে এটা ক্ষয় হচ্ছে। এটা তো জি, একটা জি, জি। মানে ন্যাচারাল একটা প্রসেস। ডাক্তার শহীদ, আমাদের একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো। আমার নাম হচ্ছে সাজ্জিদ, আমি ঢাকা থেকে বলছি। আমার এজ হচ্ছে 23 এন্ড আমার সমস্যা হচ্ছে আমার 6-7 মাস ধরে কক্সিডিনিয়ার সমস্যা হচ্ছে, মানে যেখানে বসার যে সমস্যাটা। জি, একটু আরেকবার বলবেন দর্শক, একটু জোরে বলুন। যে কক্সিডাইনিয়া। আমার সমস্যা হচ্ছে কক্সিডিনিয়া এর সমস্যা হচ্ছে, যে বসার যে কক্সিডেনিয়ার সমস্যা সমস্যাটা। হচ্ছে। জি, জি, আপনার বয়স কত বললেন? বয়স 23 23। এন্ড ওয়েট হচ্ছে 80। আচ্ছা, জি জি, ওই 80 কেজি। জি, জি, আপনি কি প্রফেসর লাইনে ডক্টর আছেন? শহীদুল উনি যে কথা বলেছে যে কক্সিডাইনিয়ার কথা হ্যাঁ, বলেছে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি কি মানে কোন আঘাত পেয়েছিলেন যে হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে মানে সোজা হয়ে বসে পড়েছিলেন, ওইখানে আঘাত পাইছেন কক্সিসে, লেজের হাড়ে, এরকম এরকম কোনো হিস্ট্রি আছে? আচ্ছা, মনে আচ্ছা, দর্শক ঠিক আছে, সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে, আমরা বলছি। তারপরও প্রশ্ন করেছেন দর্শক, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মেরুদণ্ডের যে হাড়ের যে সর্বশেষ অংশ, মানে ওটাকে কক্সিস বলা হয়, লেজের হাড় বলি আমরা। তো এই অংশে যে ব্যথা হয় এটাকে কক্সিকোডাইনিয়া বলে বা কক্সিডাইনিয়া বলে, আমাদের মানে দর্শক ঠিকই মেনশন করেছেন। তো এখানে পেইনটা যে হয় এটা ট্রমাটিক কারণে হতে পারে, আবার ট্রমা ছাড়াও এমনি কোনো কারণ ছাড়াই মানে ইডিওপ্যাথিক কজে মানে এটা হতে পারে। তো এটা যদি হয় তাহলে মানে ইটস এ মানে পেইনফুল কন্ডিশন, মানে শক্ত জায়গায় বসবে, অথবা রিক্সায় করে যাচ্ছে বা কাঠের চেয়ারে বসলো, তো তাহলে সে মানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, তার মানে পেইন শুরু হবে। তো এটার জন্য আমরা বলি যে একটু নরম জায়গায় বসার জন্য, শক্ত জায়গায় বসা অ্যাভয়েড করার জন্য। এরপর অনেক সময় সার্কুলার পিলো পাওয়া যায়, যেখানে চারপাশ দিয়ে ফোম আর মাঝখানে ছিদ্রটাতে থাকে। তো ওই ছিদ্রের ওই জায়গায় মানে শূন্য থাকে, ওই জায়গায় কক্সিসটাতে থাকলে সে মানে পেইনফুল সিচুয়েশনটা মানে অ্যাভয়েড করতে পারবে। মানে একটা টিউবের মতো যেটা বলছেন, জি, যে মানে একটা বালিশ তৈরি করে নিতে হবে টিউবের মতো, যেটা জি, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে যেখানে কক্সিসটা অবস্থান Yes, করবে। জি। yes. এরপর আমরা মানে মেডিকেশন দিয়ে থাকি, আমরা পেইন কিলার দিয়ে থাকি। এছাড়াও আমরা ওইখানে ইনজেকশন দিয়ে থাকি, যে আমরা আগে থেকে তো স্টেরয়েড ইনজেকশন ইউজ করতাম, যে 3 মাসে 3টা ইনজেকশন দিতাম মানে অ্যারাউন্ড দি কক্সিস। এখন আমরা মানে অত্যাধুনিক চিকিৎসা আসছে, যে পিআরপি, প্লেটিলেট রিচ প্লাজমা বলা হয়, যে রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে ইনজেকশনটা তৈরি করা হয়। এই পিআরপি ইনজেকশন একটা দিলেই অনেক সময় ভালো হয়ে যায়, অথবা কারো কারো একাধিক লাগতে পারে। কাজেই এগুলো চিকিৎসা এখন আধুনিক চিকিৎসা আসছে,
কাজেই এই চিকিৎসা নিলে এটা একদমই আমার আরোগ্য মনে হয় যে সম্ভব। আপনি যে কথাটি বলছিলেন যে প্রথম যে কথা হচ্ছে প্রিভেনশন, মানে আসলে আমরা যদি ন্যাচারাল আমাদের ভার্টিক্যাল কলাম ন্যাচারাল যে প্রসেসটা দেখি, আপনি বলছিলেন যে শেষ মাথাটা, তার মানে যেখানেই সে বসুক শেষ মাথাটা একটা প্রেশার পড়ে এবং প্রেশার ইফেক্টে তার পেইন হয়, এবং সেখানে সে যদি পিলোটা ব্যবহার করে সেক্ষেত্রে সে রিক্সায় গাড়িতে যেখানে চলাফেরা করে বেশিরভাগ বসে থাকে, বসলে সে অনেকটাই আরাম পেয়ে যাবে। আরাম আর পেয়ে পাশাপাশি আপনি পিআরপির কথা বলছেন, নিশ্চয়ই দর্শক আপনার এই জি আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় এবং বয়স বলে আপনার হ্যালো। সমস্যার কথাটি বলুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার একজন আমার সাপোর্ট স্টাফ, মহিলা 50 ঊর্ধ্ব বয়স, 52 বছরের মতো। তো তিনি মানে বসতে পারেন না বলে যে সবসময় 2 হাঁটু ব্যথা, বসে যে একটু কাটাকুটা করবেন এই করে, স্বাভাবিক বাসায় যেহেতু সাপোর্ট স্টাফ সে তো করতে হয়, কিন্তু এখন কিভাবে তাকে চিকিৎসা করাতে পারি? শহীদুল ইসলাম স্যার বোধহয় 8 দিনে বসেন, আমার বাসাও এখানে ইস্কাটনে, স্যারের কাছে পাঠাবো না এখানে একটা আলাপ করে তারপরে পাঠাতে পারি? জি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই প্রফেসর ডাক্তার শহীদুল এই উত্তর দিবেন। ওনার যে মানে সাপোর্টিং সার্ভিস স্টাফ, জি, আমি ওনার শুনতে যে পাচ্ছি। হাঁটু গেড়ে বসতে পারছেন না, হাঁটুতে ওনার প্রবলেম, সেক্ষেত্রে ওনার করণীয় কি? জি, ওনার বয়সটা যেহেতু 52, তো 52 এটা মানে দুটো কারণে হতে পারে ব্যথা, যে আমরা যে আজকের অস্টিওপোরোসিস নিয়ে আলাপ করছি এটাও একটা কজ, আবার 50-এর উপরে বয়স হাঁটুতে অস্টিওপোরোসিস বা গেটে বাত নামক একটা কার্টিলেজের কসকস হাড্ডির ক্ষয় রোগের একটা অসুখ হয়। তো কজ যেটাই হোক না কেন এটা চিকিৎসা আছে। উনি যে এখানকার কথা বললেন আমার কর্মস্থলে, উনি আসলে পরে আমরা ওনাকে চিকিৎসা দেবো ইনশাল্লাহ। তবে এটার জন্য আমরা একটু এক্সরে, একটু বেজলাইন পরীক্ষা এগুলো আমরা করি, আমরা ওষুধ দেই, মেডিকেশন দেই। আর অনেক সময় আমরা যদি শিওর হই যে অস্টিও আর্থাইটিস আছে, মানে গেটে বাত আছে, তাহলে সেই অস্টিও আর্থাইটিসকে সারিয়ে তোলার জন্য, যে কার্টিলেজের ভিতর যে ক্ষয় হচ্ছে, যে ডিজেনারেশন হচ্ছে, সেই ক্ষয়কে আবার ক্ষয়প্রাপ্ত সেলকে আবার রিপেয়ার এবং রিজেনারেট করার জন্য, ক্ষয় পূরণ করার জন্য প্লাস সেটাকে রিপেয়ার করার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। এটা হলো পিআরপি ইনজেকশন, যেটা আপনি বলছিলেন যে জি, লেটেস্ট ট্রিটমেন্ট, বলছিলাম নিশ্চয়ই আমরা, দর্শক কাজেই, আপনার সেই সাথে চিকিৎসাও আমাদের কাছে আপনার সাথে আছে। যোগাযোগ করলে উনি সেখান থেকে ব্যথা থেকে উপকৃত হবে এবং আবার তার স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারবেন। প্রফেসর ডাক্তার শহীদুল, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা বলছিলাম যে ট্রিটমেন্টের কথা, অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন। ট্রিটমেন্টের কথা, হ্যাঁ আমরা বলতেছিলাম যে লাইফস্টাইলের কিছুই তো, ওটা তো আমরা শেষ করেছি। এরপর আমরা ক্যালসিয়াম খেতে বলি রোগীদের। একজন অ্যাডাল্ট মানুষের দৈনিক 1000 ক্যালসিয়াম খেতে পারে, এবং বয়স বাড়ার সাথে সাথে এটা 1200 পর্যন্ত, মানে 1200 মিলিগ্রাম পর্যন্ত এটা কিন্তু ইনক্রিজ করতে পারে। এছাড়া আমরা ভিটামিন ডির কথা আমরা যে জানি যে ভিটামিন ডি সাধারণত সানলাইটে তৈরি হয়। ভিটামিন ডি, তো ভিটামিন ডি হলো আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়, এবং আমাদের ভিটামিন ডি কিন্তু আমাদের অনেক অসুখের একটা রেমেডি। এবং ভিটামিন ডি হলো একটা মানে একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মনে করেন যে কাজ করে। আপনি চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, ক্যালসিয়ামের কথা বলেছেন, আর কি কি চিকিৎসা আপনারা দেন অস্টিওপোরোসিস? যে ক্যালসিয়ামের কথা আমরা বলেছি যে একজন অ্যাডাল্ট মানুষের দৈনিক 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম খেতে পারেন। এরপরে এবং ক্যালসিয়াম সেটা ডায়েটারি ক্যালসিয়ামও আমরা পেতে পারি, আবার ন্যাচারাল কিছু সোর্স হ্যাঁ, কিন্তু যদি আছে। ডায়েটারি ক্যালসিয়ামগুলো আমরা কোন সোর্স থেকে পাবো সেগুলো যদি বলতেন। জি জি জি, আমরা মনে করেন যে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি। তারপর গ্রিন সবুজ শাকসবজি থেকে আমরা কিন্তু ক্যালসিয়াম পেতে পারি। এরপর ছোট মাছ মানে মলা, ছোট- ঢেলা, কাসকি, হ্যাঁ, এগুলো আমরা বলে থাকি। ইউজুয়ালি যে মাছগুলো মানে বোন সহ মানে খেয়ে ফেলি, যে মানে বোনস করি না আর কি, ইউজুয়ালি ছোট মাছের মধ্যে পড়ে। তারপর সামুদ্রিক ফিশ, হ্যাঁ, এগুলোর ভিতর মনে করেন যে ক্যালসিয়াম বেশি থাকতে পারে। ইভেন ধরেন যে আমরা যে আমিষ খাই, আমরা যে চিকেন খাই, মনে করেন যে মুরগি খাই, এটার হাড় থেকে আমরা মনে করেন যে ক্যালসিয়াম পেতে পারি। এরকম সোর্স আছে অনেক সময়। আর এছাড়া আমরা বলছি যে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা কিন্তু খেতে পারি। এছাড়া আসেন যে ভিটামিন ডি কিন্তু সানলাইটে তৈরি হয়, সূর্য রশ্মিতে তৈরি হয়। তো আমরা অনেক সময় কিন্তু এখন এই সানলাইট থেকে আমরা অনেকেই মনে করেন যে আমাদের আসলে সানলাইটের ওরকম এক্সপোজারে যাওয়া হয় না, বা যাওয়া আমাদের যে হয় না। ড্রেস আপ থাকে সেই ড্রেস আপে কিন্তু ওরকম সানলাইট আমরা পাচ্ছি না। আবার মনে করেন যে যারা পর্দানসীন মহিলা আছে, অথবা পর্দা যারা করে না কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেন, এরাও কিন্তু সূর্যের আলো থেকে মানে বঞ্চিত বঞ্চিত হচ্ছে, হচ্ছে। জি। এজন্য আমরা বিভিন্ন জরিপে আমরা দেখতে পাই
যে ভিটামিন D3 যে ডেফিসিয়েন্সি, এটা একটা মানে মহামারী আকারে হয়ে যাচ্ছে, কিন্তু এইটাও মানে সে এজন্য ভিটামিন ডির মানে সাপ্লিমেন্ট দেওয়ার খুব মানে প্রয়োজন এসে গেছে, যে একজন মানুষ দৈনিক 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি মানে কনজাম করতে পারে। এরপরে আরেকটা ওষুধ আছে যে বিসফসফোনেট, হ্যাঁ, বলা হয় বিসফসফোনেটের মানে হাড় ক্ষয়ের জন্য একটা মনে করেন যে যুগান্তকারী মানে ওষুধ, এটা জোলেন্ড্রনিক অ্যাসিড নামে আছে, যেটা ইয়ারলি বছরে একবার ইনজেকশন ফর্মে দেওয়া হয়। এছাড়া ইবান্ডোনিক অ্যাসিড আছে, মানে যেগুলো চলমান, শুধু যেগুলো বেশি পপুলার সেই ড্রাগগুলোর কথা আমি বলছি, যে ইবান্ডোনিক অ্যাসিড আছে 150 মিলিগ্রাম, এটা প্রতি মাসে একটা করে ট্যাবলেট মানে এতে হয়। এটা কি করে, যে আমরা জানি আমাদের শরীরের ভিতরে বোনস তৈরি হওয়া এবং বোনস ভেঙে যাওয়া সব ঘটনাই সাইমালটেনিয়াসলি একই সঙ্গে মনে করেন যে ঘটে। তো যখন বয়স্ক মানুষদের ক্ষেত্রে বোনস তৈরি হওয়ার যে হরমোনাল যে সাপোর্টটা এটা কমে যায়, তো তখন তার হাড়ের ক্ষয়টা মানে বেশি হতে থাকে। অর্থাৎ তৈরি যেহেতু কম হচ্ছে কিন্তু ক্ষয়টা অব্যাহত আছে আগের মতোই, তাহলে ক্ষয়ের মানে নেগেটিভ ব্যালেন্সের দিকে বেশি চলে যাচ্ছে। তো এই বিসফসফোনেট কি করে, এই হাড় যে ক্ষয় করছে, যে অস্টিওক্লাস্ট নামক আমাদের বোন সেলগুলো, সেই অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেয়। এটা কিন্তু একটাই। আর আরেকটা হলো যে মনে করেন এক্সারসাইজ করতে হবে, ইউজুয়ালি মানে ওয়েট বেয়ারিং এক্সারসাইজগুলো আমাদের করতে হবে, এগুলো মনে করেন যে মানে যে জিনিসটা বলছিলেন আপনি, যে আপনি বলছিলেন যে হাড়ের ক্ষয় হয়, অস্টিওক্লাস্টটা ক্ষয় করে আর অস্টিওব্লাস্টটা হাড়টাকে মজবুত তৈরি করে, রাখে। হ্যাঁ। সেক্ষেত্রে বিসফসফোনেট আপনার মানে হাড়ের ক্ষয়টা, যেটা অস্টিওক্লাস্টকে সে প্রিভেন্ট করে রাখে যাতে ক্ষয় করতে না পারে, সেক্ষেত্রে বোন ডেনসিটিটা ভালো থাকে। আর আপনি বলছেন এক্সারসাইজের কথা বলছেন, আর আপনি প্রথমে শুরুতে যেটা বলছেন যে প্রিভেনশন, আসলে প্রিভেনশন তো সবসময়ই খুব উত্তম যাতে অস্টিওপোরোসিস না হয়। তো সেক্ষেত্রে আপনি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলেন, যে এটা যদি একটু পরিষ্কার করতে বলতেন কি কি করলে এই অস্টিওপোরোসিস থেকে আমরা মুক্ত থাকতে পারবো। জি রাইট। আমরা কিন্তু এখন আমাদের যে দৌড়াদৌড়ির জীবন, কম্পিটিশনের লাইফ, আমরা কিন্তু সময় করে এক্সারসাইজ করার মানে সময় পাই না। আর এত গাড়ি ঘোড়া মানে বেশি হয়ে গেছে, ইভেন গ্রাম অঞ্চলে। আমি তো গ্রামে মানে জন্মগ্রহণ করেছি, গ্রামেই মনে করেন যে পড়াশোনা করেছি, পরে মেডিকেল কলেজে এসে মনে করেন শহরে এসেছি। আমরা দেখতাম ছোটোবেলা আমাদের বাড়ি থেকে 5-6 কিলো দূরে যে হাট বাজার আছে, আমরা কিন্তু হাট বাজারে দিন হেঁটেই হাটে চলে যেতাম। তখন রিক্সা ছিল না, ভ্যান ছিল না, নৌকা মানে বর্ষাকালে মনে করেন যে নৌকা ছিল। তো এই যে আমরা হাঁটতাম, কিন্তু সেই হাঁটার সেই যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন বাড়ি থেকে বের হলেই অটোরিকশা আছে, সিএনজি আছে, বাস আছে। কাজে আপনি যে ওর মধ্যে হাঁটবেন আপনি, মানে এইটা যেন ওই গাড়িতে না চললেও যেন মানে আমাদের এটা তো শহরের জীবনের কথা বলছেন না, গ্রামেও এরকম হয়ে গেছে। মানে গ্রামেও হ্যাঁ, যে ইজি বাইক আছে, গাড়ি আছে, বাস আছে। জি, তো আমাদের সেই পথ থেকে একটু বেরিয়ে আসতে হবে এই অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য। আর একটা জিনিস আমরা বলেছি যে বোন মাস যে তৈরি হয়, বোন মাসকে আমি বোন ব্যাংক বলতে চাই, যেটা আমাদের রিজার্ভ ফর ফিউচার। সেই মানে বোন ব্যাংক তৈরি করার বয়স কিন্তু 20 থেকে 30। কাজে এই সময়ে তো আমাদের বাচ্চা কাচ্চারা মনে করেন যে লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, তারা সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর মনে করেন যে খেলাধুলার মাঠ নাই, খেলবে কখন? কিন্তু আমাদের খেলতে দেওয়া উচিত, এক্সারসাইজ করতে দেওয়া উচিত। তাহলে এই সময় তার বোন ব্যাংক তৈরি হবে, এবং বোন ব্যাংক যার যত বেশি শক্তিশালী, তার অস্টিওপোরোসিসে ভোগার সম্ভাবনা তত কমে যায়। এরপরে আমাদের কিছু অভ্যাসের মানে বিষয় আছে, যেমন স্মোকিং যারা করেন, নিকোটিন হলো মানে অস্টিওপোরোসিসের একটা মানে কজ। তো আমরা যদি স্মোকিংটা অ্যাভয়েড করতে পারি, আমরা যদি স্মোকিং বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করেন যে ভালো থাকতে পারি। এরপর আমাদের এই সমাজে অ্যালকোহলিজম পশ্চিমা সমাজের মতো অতটা নাই, সেজন্য এদিক দিয়ে আমরা একটু মানে প্রোটেক্টিভ। তারপরও মানে সমাজ যেহেতু উন্নত হচ্ছে, আমরা সভ্য হচ্ছি, মানে আধুনিক হচ্ছি, এখন যদি অ্যালকোহলিজমের সংখ্যা বেড়ে যায় তাহলে সেটাও আমাদের থামাতে হবে, যে অ্যালকোহলিজম ইজ এ কজ অফ অস্টিওপোরোসিস। মানে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানে অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যেমনটি বলছিলেন, আমরা আসলে দেখি শিশু কিশোররা কিন্তু কম্পিউটারে মাঠে তারা কিন্তু ইন্টারনেট যে গেমসগুলো আছে সেগুলো কিন্তু ঝুঁকে পড়ছে, তারা কিন্তু মাঠমুখী বা খেলামুখী হচ্ছে না। আর আপনি যেমনটি বলছিলেন যে খেলার সুযোগ নেয়, হ্যাঁ সুযোগ তৈরি করা যায়, কিন্তু তাদেরকে কিন্তু এই কম্পিউটারেই তারা এখন ফুটবল খেলছে, কম্পিউটারে তারা ক্রিকেট খেলছে, তারা কিন্তু মাঠে গিয়ে খেলছে না। আমার মনে হয় যে এই শিশু কিশোরদের খেলাধুলার মাধ্যমেও তাদের যেটা আপনি বলছিলেন যে বোন ব্যাংক বা বোন মাসটা, এটা কিন্তু প্রথম থেকে অভ্যাস যদি গড়ে তোলা যায়, তাহলে পরবর্তীতে কিন্তু হাড় ক্ষয়ের প্রিভেনশনের অনেকটা
কমে আসে। আর জি। পাশাপাশি যেমনটি বলছিলেন যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনার সাপ্লিমেন্ট খুব প্রয়োজন বলে আমরা মনে করি। আর আর্লি ডায়াগনোসিস এবং প্রম্পট ট্রিটমেন্ট যে কোনো রোগের ক্ষেত্রেই এটা খুব ইম্পর্টেন্ট। Important. প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কি কারণে হয়, কি সিমটম হয়, কি চিকিৎসা পদ্ধতি। আমরা জানলাম লাইফস্টাইল মডিফিকেশন এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট বোন মাসকে মজবুত রাখে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসের তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন ছোট মাছ, শাকসবজি, দুধ, এই জিনিসগুলো আমরা বেশি বেশি খাবো। এবং ভিটামিন ডি সানলাইট, যাদের সানলাইট আমরা পাচ্ছি না তাদের ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করব। দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভকামনা সকলের জন্য।